তাপ প্রবাহে বিপর্যস্ত জনজীবন, চৌচির মাঠ ঘাট, পুড়ছে ক্ষেতের ফসল। থাইল্যান্ড সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্ত বাণিজ্য আলোচনার পাশাপাশি সই হবে 4 চুক্তি ও সমঝোতা। 9 মে থেকে হজ ফ্লাইট শুরু, সময়ের মধ্যে সকল এজেন্সিকে বাসস্থান নিশ্চিতের নির্দেশ। রানা প্লাজা হত্যা মামলার বিচার শেষ পর্যায়ে, ছাড় পাবেন না ভবন নির্মাণের সময় দায়িত্বরতরা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশ জুড়ে বইছে তাপদাহ, গরমে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত, পুড়ে যাচ্ছে ফসলের ক্ষেত। রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী জেলায় বইছে তীব্র তাপ প্রবাহ। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। প্রচণ্ড খরতাপে পুড়ছে রাজশাহী অঞ্চল, গরমে ফেটে যাচ্ছে মাঠঘাট, ফসলি জমি। ব্যবসা গরমে চরম দুর্ভোগে শ্রমজীবী মানুষ। প্রচণ্ড গরম ভাই, আমচত্বর থেকে চলে আসছি পদ্মার ধারে একটু বিশ্রাম নেওয়ার জন্য। খালি পানি তৃষ্ণা লাগছে, মুখে চোখে একটু পানি মারতে হচ্ছে। আর আবহাওয়া তো খুব বৃষ্টি নাই, বাদল নাই, কিচ্ছু নাই। এমন অবস্থা না, রোদে গাড়ি কাজকাম খুব কষ্ট হচ্ছে, যাকে বললে আর কি। এরকম পরিস্থিতি, কাজকাম করা একেবারেই দুষ্কার। একই অবস্থা চুয়াডাঙ্গায়, পুড়ে নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত। স্থানীয়রা বলছেন, মঙ্গলবার সামান্য বৃষ্টি হলেও তাপমাত্রা কমেনি। প্রচণ্ড তাপদাহে গাজীপুরের কালিয়াকৈর মাওনা সড়কের মেদি আশুলায় চেয়ারম্যান বাড়ি, পাইকপাড়া সহ আশপাশের 10টি স্থানে পিচ গলে গেছে। ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। এখানে প্রচন্ড গরমে পিচ গলে গেছে, সমস্যা, গাড়ি ঘোড়া চালাইতে খুব সমস্যা হচ্ছে, চাকা স্লিপ খাচ্ছে। পুরো গরমের মধ্যে পিচ গইলা একবারে নরম হয়ে যাইতেছে। এটা মোটরসাইকেল চালিয়ে যায়, আমরা ব্যালেন্স করতে পারি না। তীব্র তাপদাহে ময়মনসিংহে মৎস্য চাষেও প্রভাব পড়েছে। গরমে পুকুরের গভীরতা কমে গিয়ে কমছে অক্সিজেনের মাত্রা, ফলে নানা রোগ সহ মরে যাচ্ছে মাছ। বেশি টেম্পারেচারের কারণে আমাদের কিন্তু মাছের রোগ বালাই কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এর ফলে কিন্তু আমাদের মাছ কিন্তু মারা যাচ্ছে। এছাড়া আমাদের মাছে খাই কম, যার ফলে কিন্তু আমাদের মাছের গ্রোথও কিন্তু কমে যাবে। এই বিষয়গুলো আমাদের মৎস্য চাষে কিন্তু একটা বড় ক্ষতিকর বিষয়। অতিরিক্ত গরমে গাইবান্ধায় গোখামারিরা পড়েছেন সংকটে। তীব্র গরমে মারা গেছে বেশ কিছু গবাদি পশু। এই ফার্মে স্টকে 3টে গরু মারা গেছে, তার মধ্যে 2টে 4.5 লাখ টাকার মতো হবে, আর একটা প্রায় 1 লাখ টাকার মতো। সরকারিভাবে সতর্কীকরণ মাইকিং করা হচ্ছে। গবাদি পশু পাখিকে সুস্থ রাখার জন্য খামারিদের নিম্নোক্ত নির্দেশনাগুলি: খাবারের সাথে অতিরিক্ত পরিমাণ পানি, বিশেষ করে ভিটামিন সি বা স্যালাইনযুক্ত যে পানি, এগুলি খাওয়ার জন্য আমরা পরামর্শ দিয়েছি, যাতে করে হিট স্ট্রেস থেকে আমাদের গবাদি পশু পাখিগুলোকে আমরা সুস্থ রাখতে পারি। এদিকে বৃষ্টির আশায় ইস্তেখার নামাজ আদায় করছেন ঝিনাইদহ, পাবনা ও চুয়াডাঙ্গার মুসল্লিরা। বৃষ্টির আশায় বিশেষ মোনাজাতও করা হয়। রত্না জামান, 21 টেলিভিশন। রাজধানীর শাহবাগে রয়েছেন সহকর্মী মানিক শিকদার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, গরমে পথচারী ও খেটে খাওয়া মানুষদের কি অবস্থা দেখছেন, আমাদের জানাবেন। প্রণব, আপনি জানেন যে ইতিমধ্যে যে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, দ্বিতীয়বারের মতো কিন্তু জারি করা হয়েছে, এবং আজও সারা দেশে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই মুহূর্তে যে শাহবাগের চিত্রের কথা আপনি জানতে চেয়েছেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে শাহবাগের যে বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছে, রিকশাওয়ালা আছে বা মুদি দোকানদার আছে বা পথচারী যারা আছে, তাদের অবস্থা কিন্তু একটা সঙ্গীন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। অনেকেই আসলে বলছেন যে পরিমাণ তাপদাহ চলছে, তাতে করে তাদের পথে ঘাটে চলাফেরা বেশ কষ্টদায়ক হয়ে পড়ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, তারা জীবিকার তাগিদে তারা পথে নামতে বাধ্য হচ্ছেন।
যদিও চিকিৎসকরা বলছেন যে দুপুরবেলা বিশেষ করে 12টা থেকে 4টা পর্যন্ত যে সময়টি, এই সময়টিতে একটু ছায়া থাকার জন্য। আপনি দেখতে পাচ্ছেন পিছনে, আমার পিছনে আছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং এখানে মেট্রো রেলের রাস্তা থাকার কারণে তার নিচে কিন্তু একটু ছায়া আছে। এই ছায়াতে কিন্তু অনেকে তারা একটু বিশ্রাম নিচ্ছেন এবং এখানে মানে একটু ঠাঁই নিচ্ছেন রৌদ্র তাপ থেকে বাঁচার জন্য। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই যে আজও কিন্তু সারা দেশের যে স্কুলগুলো, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকার কথা, এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ আছে। যদিও কিছু কিছু ইংলিশ মিডিয়াম স্কুল বা বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো চলমান আছে। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে স্কুল বন্ধ থাকলেও ক্লাস চলবে অনলাইনের মাধ্যমে। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এই যে আবহাওয়া অধিদপ্তর যেটা আমাদেরকে বলছেন যে তাপপ্রবাহ চলছে, এটা আরো অব্যাহত থাকবে আরো কয়েকদিন। বিশেষ করে ঢাকায় আগামী 1 তারিখের মধ্যে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছে না, যদিও সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো এই তাপপ্রবাহ আরো কিছুদিন চলবে বলেই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। তো প্রণব, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ মানিক শিকদার আপনাকে। দর্শক, শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মানিক শিকদার। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেথা থাভিসিনের আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে ব্যাংকক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুরে ব্যাংকক ডং মিউংয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে সকাল 10টা 13 মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। এ সফরে তিনি থাইল্যান্ডের রাজা, রানী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএস কাপ অধিবেশনে যোগ দেবেন। সফরকালে থাইল্যান্ডের রাজপ্রাসাদে দেশটির রাজা ভাজিরাং লংকর্ন ও রানী সুথিদার সঙ্গে সাক্ষাৎ করবেন বঙ্গবন্ধু কন্যা। মুক্ত বাণিজ্য আলোচনা ছাড়াও দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকে জ্বালানি ও পর্যটন খাতে সহযোগিতা, শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক 4টি চুক্তি ও সমঝোতা স্মারক সহ সই হতে পারে। 9 মে শুরু হচ্ছে হজ ফ্লাইট, চলবে 10 জুন পর্যন্ত। 29 এপ্রিলের মধ্যে যেসব এজেন্সি হাজিদের বাসস্থানের ব্যবস্থা করতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী। রাজধানীর আশকোনায় হজযাত্রীদের করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে এ হুঁশিয়ারি দেন তিনি। বলেন, আগামী বছর থেকে 70% হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় পাঠানোর লক্ষ্যমাত্রা রয়েছে ধর্ম মন্ত্রণালয়ের। রাসেল খানের রিপোর্ট। চাঁদ দেখা সাপেক্ষে এবছর হজ হতে পারে আগামী 16 জুন। এর আগে 8 মে বাংলাদেশে হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন 4307 জন আর বেসরকারি ব্যবস্থাপনায় 78,895 জন। তবে মঙ্গলবার পর্যন্ত সরকারিভাবে 1179 জন এবং বেসরকারিভাবে ভিসা পেয়েছেন 456 জন। বেসরকারিভাবে হজ ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করছে 259টি লিড এজেন্সি। তবে বেসরকারি ব্যবস্থাপনায় অনিয়মের খবর পাওয়া গেলেও সরকারি ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন হজ গমনেচ্ছুরা। সরকারি ব্যবস্থাপনায় আগে থেকে অনেক উন্নতি করেছে। ভোগান্তি যা হইতো সেটার নিরসন আমরা এর একটা সুফল পাচ্ছি। ঢাকা হজ অফিসের সম্মেলন কক্ষে হজযাত্রী প্রশিক্ষণের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। ঢাকার নিবন্ধিত হজযাত্রীরা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। প্রথম মদিনায় ল্যান্ড করবেন ইনশাআল্লাহ, মদিনায় 8 দিন থেকে মক্কায় চলে আসবেন। আবার কিছু ফ্লাইট আমাদের জিদ্দায় ল্যান্ড করাতে বাধ্য হচ্ছে, কারণ সব স্লট তো মদিনায় পাওয়া যাচ্ছে না, সিভিল এভিয়েশন দিচ্ছে না ওদের। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ধর্মমন্ত্রী জানান, যেসব এজেন্সি হজযাত্রীদের বাসস্থান সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বহীনতার যদি কাজ করে বা কোনো কিছু করে, আমাদের সরকারি হজ আইনের 2021 আমাদের যে হজ আপনার আইন হয়েছে 22-এ আমরা এটা বিধিমালা নীতিমালা করেছি, সেই নীতিমালা আলোকেই
তাদের এগেনস্টে সেইভাবেই অ্যাকশন নেওয়া হবে। ধর্মমন্ত্রী জানান, অনিয়ম বন্ধে আগামী বছর থেকে 70% হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় নেওয়া হবে। বিশ্বের সবচেয়ে আধুনিক হজ ব্যবস্থাপনা তৈরির লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বের অবস্থা বুঝে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, শতকরা 70% হাজি আমাদের নিতে হবে সরকারিভাবে। সে আলোকেই আমাদের কার্যক্রম আমরা এখন শুরু করব ইনশাআল্লাহ। হজে গিয়ে নিজ নিজ জায়গা থেকে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান ধর্মমন্ত্রী। যে কোনো সমস্যায় মন্ত্রণালয় পাশে থাকবে আশ্বস্ত করেন তিনি। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। রানা প্লাজা হত্যা মামলার বিচার আগামী 3 মাসের মধ্যে শেষ হবে বলে আশাবাদী রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। 9তলা ভবনটি নির্মাণের সময় দায়িত্বরতরাও সাজা পাবেন বলে প্রত্যাশা তার। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনাকে সঙ্গে নিয়ে শাকের আরজুর রিপোর্ট। রিক্তা বানু এখন 10ম শ্রেণীর শিক্ষার্থী। 11 বছর আগে 2013 সালে 24 এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের সময় সেখানে কর্মরত ছিলেন রিক্তার মা মমতা বেগম। সেই দুর্ঘটনায় হাত পা হারান মমতা। 2 বছর হাসপাতালে থেকে 7 বার অপারেশন হয়েছে তার। রিক্তারা 5 বোন। অভাবের সংসারে সবার ভরণ পোষণ করতে পারেন না বাবা, কিছুই করতে পারেন না কোনো মতে বেঁচে থাকা মাও। তাই 2016 সালে রিক্তাকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হোসেনপুর গ্রামের অর্কা হোমসে দিয়ে দেন বাবা মা। পড়াশোনা শেষে প্রশাসনিক কর্মকর্তা হতে চায় রিক্তা। আমার মা এখন কিছুই করতে পারে না, পঙ্গু হয়ে গেছে। আমি বড় হয়ে একজন প্রশাসনিক কর্মকর্তা হতে চাই। অর্কা হোমসে রিক্তার মতো 57 শিশুর পুনর্বাসন করেছে ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন। হোমস্টিতে মাতৃস্নেহে বেড়ে উঠছে তারা। সার্বিক চেষ্টা করতেছে এই ছেলেমেয়েরা যাতে মানুষের মতো মানুষ হয়, তারা যেন ভবিষ্যতে পথে দাঁড়াতে পারে, সেই চেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি। রানা প্লাজা ধসে প্রাণ হারান 1138 শ্রমিক, আহত হন আরও 2438 জন। ওই ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়। হত্যা মামলা করে পুলিশ, ইমারত নির্মাণ আইন লঙ্ঘন আইনে মামলার বাদী রাজুক এবং ভবন নির্মাণ সংক্রান্ত দুর্নীতির মামলা করে দুদক। দুর্নীতি মামলার রায় দিয়েছেন নিম্ন আদালত। হত্যা মামলার বিচার শেষ পর্যায়ে। এখন তার বিরুদ্ধে যে হত্যা মামলাটা সেটা বিচারাধীন আছে এবং এটা কিন্তু শেষ পর্যায়ে। আশা করা যাচ্ছে যে এই 2-3 মাসের ভিতরে শেষ হয়ে যাবে। রানা প্লাজায় দুর্ঘটনা ঘটেছে মানুষের লোভে। নির্মাণকালে দায়িত্বরতদেরও সাজা চান রাষ্ট্রপক্ষ। অন্যায়ভাবে এই বিল্ডিংটা ইমারতটা নির্মাণ করেছিলেন এবং যারা সেই সময় দায়িত্বে ছিলেন এটা দেখাশোনা করার জন্য পৌরসভার, তারাও কিন্তু এই ধরনের অন্যায়ের সাথে জড়িত এবং তাদের সকলের কিন্তু এখানে বিচার হচ্ছে। পোশাক শিল্পের বৃহত্তম ট্র্যাজেডি রানা প্লাজার মালিক সোহেল রানা 2013 সাল থেকেই কারাবন্দী। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চকরিয়ায় বিশেষ ট্রেন লাইনচ্যুত, কক্সবাজারের সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারার কাছে স্পেশাল ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কক্সবাজারের সাথে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। সকাল 10টার দিকে ডুলাহাজারার কাছে স্পেশাল ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়। কক্সবাজার আইকনিক স্টেশনের স্টেশন মাস্টার জানান, স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। ট্রেনটি ডুলাহাজারা স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়। তিনি জানান, বগি উদ্ধারে চট্টগ্রামের পাহাড়তলী থেকে উদ্ধারকারী আরেকটি ট্রেন রওনা দিয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে বেনাপোল বন্দর দিয়ে 1 মাস ধরে বাধাগ্রস্ত হচ্ছে পচনশীল পণ্যের আমদানি। ব্যবসায়ীদের অভিযোগ, সিরিয়ালের নামে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হচ্ছে এসব পণ্যের গাড়ি। তাই ক্ষতির শঙ্কায় বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমদানিকারকরা। আর পচনশীল পণ্যের আমদানি কমায় বেনাপোল বন্দর থেকে রাজস্ব আদায় কমেছে অন্তত 15 কোটি টাকা। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। ভারত থেকে পচনশীল পণ্যের একটা বড় অংশ আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। প্রতিদিন বিভিন্ন ধরনের ফল, মাছ, সবজি, ক্যাপসিকাম, কাঁচামরিচ সহ অন্যান্য পচনশীল পণ্য আমদানি হয় দুপুরের পরপরই।
মাসখানেক আগেও এ বন্দর দিয়ে প্রতিদিন ১০০ থেকে ১৫০ ট্রাক পচনশীল পণ্য আমদানি হতো। সরকারের রাজস্ব আয় হতো ১৮ থেকে ২০ কোটি টাকা। তবে বর্তমানে আমদানি হচ্ছে মাত্র ৫ থেকে ১০ ট্রাক পচনশীল পণ্য। ব্যবসায়ীরা জানান, ভারতীয় বন্দর কর্তৃপক্ষ সিরিয়ালের নামে প্রতিদিন দুপুরের পর মাত্র ৫ ট্রাক পচনশীল পণ্যের রপ্তানি নিয়ম চালু করেছে। এদিকে দিন শেষে কোনো কোনো ট্রাক ছাড় পেলেও বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ রাতে পচনশীল পণ্য খালাস করছে না, ফলে অধিকাংশ পণ্য ওপারেই নষ্ট হচ্ছে। সিডব্লিউসির নতুন ম্যানেজার আসার কারণে উনি টাকাও নিচ্ছে এবং বিভিন্ন হয়রানিমূলক কাজ করতেছে। সন্ধ্যা ৬টার পরে বাংলাদেশ কাস্টমস আর আমাদের সাথে কাজ করে না, যার কারণে আমাদের আমদানিকারক যে গাড়িগুলো আসে এই গাড়িগুলো পরের দিনে ছাড় হয়। এতে আমাদের মিনিমাম 10% মাছ ফল সবকিছু নষ্ট হয়ে যায়। জেনারেল পণ্য এবং দ্রুত পচনশীল পণ্য একই সিরিয়ালে দেওয়ার কারণে পণ্য আমদানিতে দেরি হচ্ছে, পণ্য পচে যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড পচনশীল পণ্য দ্রুত খালাস ও নিষ্পত্তিকরণ বিধিমালা ২০২১ নামে একটি নতুন বিধিমালা জারি করে। এতে ৬৩ ধরনের পচনশীল পণ্যের শুল্কায়ন সহ সব কর্মকাণ্ড দ্রুত শেষ করার তাগিদ রয়েছে। এদিকে গত ৩০ মার্চ পেট্রাপোল কাস্টমস থেকেও পচনশীল পণ্য রপ্তানি প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে পেট্রাপোল বন্দরে এই নির্দেশনা এখনো কার্যকর হয়নি। ইন্ডিয়া থেকে বাংলাদেশে এক্সপোর্ট করছেন, যেটা সম্পূর্ণ সারা আন্তর্জাতিক যে রুলস সেটাকে উনি ব্রেক করছেন। গাড়ির সিরিয়ালের নামে এক ধরনের জটিলতার খবর আমরা পেয়েছি, যে কারণে অনেক গাড়ি এখন কম ঢুকছে। ইতিমধ্যেই পেট্রাপোল পোর্ট ম্যানেজার মহোদয়ের সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ীদের সমস্যার কথাও বলেছি। বিষয়টি দ্রুত সমাধানে দুই বন্দরের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা জরুরি বলে মনে করছেন ব্যবসায়ী সহ কর্মকর্তারা। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। এর সাথে শেষ করছি দুপুর ২টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, চৌচির মাঠ ঘাট, পুড়ছে ক্ষেতের ফসল। থাইল্যান্ড সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্ত বাণিজ্য আলোচনার পাশাপাশি সই হবে ৪ চুক্তি ও সমঝোতা। ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু, সময়ের মধ্যে সকল এজেন্সিকে বাসস্থান নিশ্চিতের নির্দেশ। রানা প্লাজা হত্যা মামলার বিচার শেষ পর্যায়ে, ছাড় পাবেন না ভবন নির্মাণের সময় দায়িত্বরতরা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টায় ২১ দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ২১ সাথেই থাকুন।